রুমে বসে একটা কাগজে চিরকুট লিখলাম। 3 বাক্যের ছোট্ট একটা চিরকুট। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারি না, বাবা মা, তাই পালিয়ে যাচ্ছি। যদিও আমার কাছে মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি, তবুও আমি ক্ষমা প্রার্থী। পারলে মাফ করে দিও। বোরকা পরে হাতে শাড়িটা নিয়ে গেস্ট রুমের ব্যালকনিতে চলে এলাম। এই ব্যালকনি দিয়ে সোজা বাড়ির পেছনের রাস্তায় নামা যায়। গেস্ট রুমের দরজা লাগিয়ে বেলকনির রেলিংয়ের সাথে শাড়িটা বাঁধলাম। নিজেকে এখন ফিল্মের হিরোইন হিরোইন লাগছে। লাইফটা সিনেমাটিক হয়ে গেল না? বাবা মা জোর করে মেয়ে বিয়ে দিতে চাইছে, মেয়ে পালিয়ে যাচ্ছে। পথে নিশ্চয়ই ফিল্মের হিরোর এন্ট্রি হবে, দেখা হবে, প্রেম হবে। আহা, কি গল্প! ভাবতেই কেমন মজা মজা লাগছে। মনে হচ্ছে জোর করে বিয়ে দিয়ে দেওয়াটাই বুঝি ইন্টারেস্টিং। আমার ভাগ্য খুব ভালো যে আমাদের বাসার একটা ব্যালকনির রেলিংও কোমরের চেয়ে উঁচু না, ওপরে কোনো গ্রিলও নেই। এ নিয়ে মায়ের কাছে বাবা কত কথা শুনেছে। বলেছে, গ্রিল ছাড়া ব্যালকনি তোমার কোন দরকারে আসবে? এদিক দিয়ে চোর টোর এসে বাড়িঘরে সব চুরি করে নিয়ে যাবে। তখন দেখবে। বাবা হেসে বলতেন, আসবে আসবে, এই ব্যালকনি একদিন কাজে আসবে, তুমি দেখে নিও। এসব ভেবে আমি মনে মনে মুচকি হাসি হেসে ভাবলাম, তুমি ঠিকই বলেছিলে বাবা, তোমার গ্রিল ছাড়া ব্যালকনি আজ আমার কাজে আসবে। আই অ্যাম সরি বাবা, পারলে মাফ করে দিও। হঠাৎ মনটা খারাপ হয়ে উঠল। আমি আর যাই করি, তাদের মান সম্মান নষ্ট হোক এমন কিছু তো করতেই চাইনি। কিন্তু তবুও তারা, ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ছিঁড়ে। না, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। আর কিছুক্ষণ থাকলে ইমোশনাল হয়ে পড়ব। তখন দেখা যাবে পালিয়ে যাবার আগেই ধরা পড়ে যাব। তখন এই আফসোস আমার কোনোদিন শেষ হবে না। খুব ধীরে ধীরে শাড়ি ধরে নিচে নেমে এলাম। আহ, শান্তি লাগছে খুব। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটা শুরু করলাম। আপাতত ফোন টোন অফ, কেউ কল দিলেও আর পাবে না। হা হা হা। কিন্তু গোলের মোড়ে এসে যার সাথে দেখা হলো, তাতেই পিলে চমকে উঠল আমার। ভেতরে ভেতরে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেলেও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে হাঁটতে লাগলাম। সে আমাকে পাশ কাটিয়ে চলে গেল দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। সে গলির ভেতর ঢুকে গেল দেখে এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলাম। বাস স্ট্যান্ডে যাব এখন, ভাড়া ঠিক করে রিক্সায় উঠব। এমন সময় পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, মৌরি তুই? আতঙ্কে জমে গেলাম যেন। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলাম ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। সে যায়নি, উল্টো ঘুরে ফিরে এসেছে। কি করব ভেবে পেলাম না। মাথার ভেতর একটা কথাই ঘুরল, আমার এত কষ্ট শেষ পর্যন্ত সার্থক হলো না। এই দুঃখ আমি কই রাখবো? আহারে! বর্তমানে সূর্য ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। অবস্থা তার ঘরে। সে তখন থেকে আমাকে ঝেড়ে যাচ্ছে। চলছে রিমান্ড। আমি মাথা নিচু করে তার ঝাড়ি শুনছি। ইচ্ছে করছে কানে তুলা দিয়ে বসে থাকি, কিন্তু আশেপাশে তুলা নেই। আচ্ছা, সূর্য ভাইকে বলবো নাকি একটু তুলা বা টিস্যু দেন, কানে গুজতাম আর কি। না থাক, আবার এটা গিয়ে বলতে কি কাণ্ড করবে কে জানে। এমনিতেও একটু আগে দাবাং একটা থাপড় দিয়ে আমার গালটার জিওগ্রাফি বদলে দিয়েছে। ভয়ঙ্কর জ্বালা করলেও মুখ দিয়ে একটু শব্দ করার পারমিশন নেই। সে দাঁত চিবিয়ে চিবিয়ে বলছে, তোর এত সাহস হয় কি করে? বিয়ে করতে চাস না ভালো কথা, পালাতে গিয়েছিলি কোন সাহসে? একবার ভেবেছিলি তুই পালিয়ে গেলে আন্টি আঙ্কেলের কি হতো? তোর বাপ যে হাইপার টেনশনের রোগী, সেটা তো আমার থেকে তুই ভালো জানিস। তারপরও তারপরও কেমন করে? তোর যে কমন সেন্স কম জানতাম, কিন্তু একেবারে যে নেই সেটা জানতাম না। আমি জাস্ট ভাবতে পারছি না তুই এমন কিছু করতে যাচ্ছিলি। ধারণা করেছিলাম এমনটা করতে পারিস, কিন্তু তাই বলে সত্যি সত্যি তুই মানুষ হইলি না। উফ, আমি তো পুরো মানুষই সূর্য ভাই, নাতে কি গরু ছাগল? মিনমিন করে বললাম, যেন তা তার কান অব্দি না পৌঁছায়। সে থামছি না, তার মতো করে ঝাড়ির পসরা সাজিয়ে বসেছে। মেইন ট্রেনের গতিতে চলছে তার বকাঝকা। বলছে, তুই কি ভেবেছিস পালিয়ে গেলে সব মিটে গেল? তুই আমার হাত থেকে বেঁচে গেলি? জি না, এত সোজা না। বিয়েটা তোকে আমাকেই করতে হবে। হবে মানে হবে। আর পালিয়ে গিয়েছিলি সে শাস্তি তুই পাবি, সময় মতো দিব। যাই হোক, এখন আর কথা বাড়াতে চাইছি না। বাসায় যা। আমি আন্টি আঙ্কেলকে এখনো বলিনি তুই পালিয়ে যাচ্ছিলি। এটা জানলে তারা কষ্ট পাবেন। তাই বলেছি ভদ্র মেয়ের মতো বাড়ি যাবি। এই হিয়া। দরজার ওপাশে দাঁড়িয়েছিল হিয়া। সূর্য ভাইয়ের ডাক শুনে ভেতরে ঢুকে নম্র হয়ে জিজ্ঞাসা করল, জি ভাইয়া বলেন। তোমার এই পাবনা ফেরত পাগলি বান্ধবীটাকে বাসায় নিয়ে যাও। ও যে পালিয়ে গিয়েছিল সেটা কাউকে বলো না, পরে আমি জানাবো সবাইকে। আপাতত শুধু দেখো নতুন করে কোনো আকাম যেন না করতে পারে। তেনার মাথার আবার অনেক বুদ্ধি তো। অবশ্য মাথায় না, বুদ্ধি সব হাঁটুর নিচে। শেষ কথাটা তাচ্ছিল্য করেই বলল,
আমি মনে মনে খেপে গেলেও কিছু বললাম না। এখন কিছু বলা মানে আমার উপর গালের হাড্ডি চ্যাপ্টা হয়ে ফেলা। দরকার নাই আর চড়-থাপ্পড় খাওয়ার। আপাতত বাড়ি যাই। গিয়ে হীরার ক্লাস যদি না নিয়েছি তো। তারপর আর কোনো কথা না বলেই বাড়ির পথে হাঁটা শুরু করলাম। আসলে তখন গলির মোড়ে হিয়ার সাথেই দেখা হয়েছিল আমার। তখন এতবার করে কল দিলাম, ফোন বন্ধ, অথচ ও কিনা আমার বাসাতেই আসছিল। কেন আসছিল? সূর্য মারফত সেও খবর পেয়েছে আমার বিয়ে, তাই খুশির ঠেলায় নাচতে নাচতে বান্ধবীর বিয়ে খেতে আসছিল। আমি যখন ওকে দেখেও না দেখার ভান করে রিকশায় উঠছি, তখন হঠাৎ দৌড়ে এলো। হন্তদন্ত হয়ে বলল, মৌরি, কোথায় যাচ্ছিস তুই? আজ না তোর বিয়ে? আমি মোটামুটি অবাক হয়েছিলাম, কারণ যে বোরকাটা পরেছি সেটা বর্তমান হাল ফ্যাশনের নয়, বলা চলে আদিমকালের আদিম ট্রেন্ডের। এখন পুরনো আমলের বোরকা সাধারণত থতুরি বুড়িরাই পরে। যাই হোক, এমন বোরকা পরনে নাক মুখ চোখ ঢাকা, তবুও আমাকে চিনল কেমনে? তারপর আবার বিয়ের বলিও আওড়াচ্ছে। চিন্তায় পড়ে গেলেও কথা ঘুরিয়ে বললাম, ইয়ে, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। মিথ্যা বলছিস কেন? তুই কি ভাবছিস তোর কণ্ঠ আমি চিনি না? নাক দিয়ে কথা বললে কি তোর কণ্ঠ চেঞ্জ হয়ে যাবে? ভ্রু কুঁচকাল হিয়া। আমি পাত্তা না দিয়ে রিকশায় চড়ে মামাকে বললাম, মামা চলেন। কিন্তু মামা প্যাডেল ঘোরানোর আগেই হিয়া হাত ধরে হ্যাচকা টান দিয়ে আমাকে রিকশা থেকে নামালো। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বাসা থেকে পালিয়ে যাচ্ছিস? ছি মরি, ছি। বিয়ের দিন কেউ বাসা থেকে পালায়? তুই চলে গেলে কি হবে ভেবে দেখেছিস? ছি ছি, তুই এমন একটা কাজ করবি আমি চিন্তাও করিনি। আমার সাথে চল এক্ষুনি। এবার আর ভনিতা করলাম না। হিয়ার সাথে চালবাজি করে লাভ নেই। এই মেয়ের শরীরের গিটে গিটে বুদ্ধি। ঠিক ঠিক, আমাকে দেখার সাথে সাথে আসল কাহিনী বুঝে ফেলেছে। তাই নরম গলায় বললাম, তুই আমার সিচুয়েশনটা জানিস না হিয়া। আমি এই বিয়েটায় রাজি নই। এই বিয়ে করলে আমার লাইফটা হেল হয়ে যাবে। প্লিজ আমাকে যেতে দে। দেখ, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। শুধু 2-3 দিনের জন্য মামার বাড়ি যাচ্ছি। বাসার সবার মাথা থেকে বিয়ের ভূত নামলেই আমি কাম ব্যাক করব। কিন্তু হিয়া আমার কথা শুনল না। সে শুনল ভুট্টু সাহেবের, সূর্য ভাইয়ের কথা। সূর্য ভাই তাকে বলেছিল আমার উপর নজর রাখতে। তাই সে তাড়াতাড়ি করে আমার বাসায় আসছিল। পথে দেখেছে আমি পালানোর পায়তারা করছি, অমনি কপ করে ধরে ফেলেছে। তারপর বহু ঝাড়িঝুড়ি মেরে জ্ঞানের পসরা সাজিয়ে কোরবানের গরুর মতো করে টেনে হিসড়ে হাজির করেছে সূর্য ভাইয়ের সামনে। আমার বন্ধু মহলে হিয়া হলো সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। নিজের সম্পর্কে তার ধারণা হলো সে খুব লয়াল। তার উপর কেউ কোনো দায়িত্ব দিলে সে সেটা জান দিয়ে পালন করার ট্রাই করে। আরও যে লয়ালিটির জন্য ধরা খেয়ে গেলাম আমি। এই মুহূর্তে কান ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বান্ধবী বানাইলে হাদা টাইপের বানাবো, গাধা, হ্যাবলা দেখে। কিন্তু তোর মতো লয়াল ফ্রেন্ড আমার লাগবো না। তোর লয়ালিটির চক্করে আমার জীবনটা শেষ। যাই হোক, এগুলো পাগলের প্রলাপ। আমি এখনো পাগল হইনি, আর বিয়েও এখনো হয়নি। সো সময় আছে, এর মধ্যে কিছু একটা করতে হবে। বাসায় ঢোকার পর আমাকে দেখে মা অবাক হলো। জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলাম, কিন্তু মনের দুঃখে সে কথার জবাব দিলাম না। রাগে গজগজ করতে করতে রুমের দিকে ছুটলাম। হিয়া আমাকে কি বলেছে আমি জানি না। কিছুক্ষণের মধ্যেই হিয়ার বাবা মা, নীরার ফ্যামিলিও চলে আসলো। নীরা আসতেই হিয়া রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো আমার পালিয়ে যাওয়ার কাহিনী। কেমনে পালালাম, কেমনে সে আমাকে ধরলো। লাইক আমি একটা কোরবানির গরু হাট থেকে কিনে না যাওয়ার সময় পালাচ্ছিলাম, আর অমনি হিয়াই সে বীর পালনের মতো ধরে ফেলেছে। সেসব গল্প শুনে নীরা তো হেসেই খুন। দুজনে মিলে কানের কাছে বসে খ্যাক খ্যাক করে হাসছে। তাদের হাসি তাদের প্রেমিকের দৃষ্টিতে খুবই সুন্দর। খিলখিল করে হাসে তারা। কিন্তু এই মুহূর্তে তাদের অসম্ভব সুন্দর হাসিও আমার কাছে হাসির প্যাক প্যাক মনে হচ্ছে। এরা এভাবে হাসছে কেন? আজব। হাসি থামিয়ে নীরা বলল, আহারে, আমাদের মৌরি বেচারি বিয়ের দিনে বরের হাতে দাবাং চর খেলে গাল এবং কপালে বাড়ি লাগিয়ে কপাল ফাটিয়ে ফেলেছে। বিয়ের পিঁড়িতে বসে ফাটা কপাল নিয়ে সে বলবে কবুল। আহারে, কি দুঃখ। ঠিক বলেছিস। দেখ না, কপালটা ফেটে দুভাগ হয়ে গেছে। বেচারি। আহাগো, সোনাগো আমার। দুজনে আবারও সেই খ্যাক খ্যাক মার্কা হাসিতে মেতে উঠল। রাগে দুঃখে আমার তখন সাজ জাগছে আমার প্রাণপ্রিয় দুই বান্ধবীর গলা টিপে দিই। হারামি কোথাকার। রাগে ফেটে যখন হনহন করে নিজের ঘরে ঢুকতে এসেছি, তখন অসাবধানতা বশত দরজার সাথে তুমুল একটা বাড়ি খেয়ে কপালটা ফেটে গেছে। কপাল থেকে রক্ত ঝরছে। মুহূর্তেই ফুলে একাকার।
ভয়ঙ্কর রাগে তখন আমার মুখ রক্তিম হয়ে উঠেছে। পেছন থেকে সে দৃশ্য প্রত্যক্ষ করেই হিয়ার হাসি আর দেখি কে পাগলির মতো হা হা হো হো হি হি করেই যাচ্ছে। তারপর এলো নীরা, আর শুরু হলো এদের বকবকানি। কাদো কাদো মুখ করে বসে আছি, আর হিয়া কপালে ব্যান্ডেজ করছে। নীরা শাড়ি গবেষণায় ব্যস্ত। তখনই ঘরে অনুপ্রবেশ ঘটল আমার জেঠাতো বোনের ফিহাপো। পেছন পেছন তার প্রেমিক, আমার মামাতো ভাই রুদ্র। এরা দুজনেই সূর্য ভাইয়ের ব্যাচমেট। আমাকে বসে থাকতে রুদ্র ভাই দেখেই বলল, কি রে, বিয়ের কনে কি অবস্থা? কপাল ফাটলো কিভাবে? বাথরুমে ওষটা খেয়েছিলাম, নির্বিকার হয়ে মিথ্যেটা বলে দিলাম। ফিহাপু হেসে বলল, দুনিয়াতে আর জায়গা পেলি না, বাথরুমে গিয়ে হোঁচট খেলি? হা হা হা। এই যে আরেকটা ভুল করে বসলাম। মিথ্যে বলতে গিয়েও এমন মিথ্যে বললাম যে এখন হাসির পাত্র হয়ে উঠতে হচ্ছে। আহারে, এই দুঃখ আমি কই রাখি? তারপর চলল ওদের হাসি ঠাট্টা। আমি লজ্জায় মাথা নুয়ে রাখলাম, একটা কথা বলতে পারলাম না। এরা আমাকে এমনভাবে ঘিরে ধরে রাখলো, আমি আর পালানোর কোনো রাস্তায় খুঁজে পেলাম না। বিশেষ করে নীরার হিয়া তো চিপকো গামের মতো চিপকে রইল সারাটা সময়। বিয়ের ভারী বেনারসি আর গয়না পরে ওয়াশরুমে যাচ্ছি, তখনও হিয়া সন্দেহের চোখে বলল, ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে আবার পালাবি না তো? মানে কি ভাই, আমার কি তোদের এতই বলদ মনে হয়? অবশেষে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিয়ের পিড়িতে বসলাম। কাজে এসে যখন কবুল বলতে বলল, তখন ভাবছিলাম বলবো কি বলবো না। একদিকে বাবা মায়ের সম্মান, অন্যদিকে আমার সারাটা জীবন। ঠিক ওই সময়ে নীরা কানের কাছে ফিসফিস করে বলল, সূর্য ভাই বলেছেন তুই কবুল না বললে উনি বরের আসর থেকে উঠে এসে তোকে একটা চড় মারবে। সূর্যের চামচা, সূর্যের শালি। রাগী দুঃখে গড়গড় করে বললাম, কবুল কবুল কবুল। ব্যাস, বিয়েটা হয়েই গেল। বাড়ির ছাদে সূর্যের একটা চিলেকোঠার ঘর আছে। সেই ছোট্টবেলা থেকে দেখে আসি এই ঘরটায় সে থাকে। বাসার ভেতরে একটা রুম থাকলেও সেই ঘরটায় অধিকাংশ সময় কাটায়। কিন্তু কোনোদিন এই ঘরটায় সে আমাকে ঢুকতে দেয়নি। এগোস্টিক পাবলিক কিনা তাই। কিন্তু আজকে এই ঘরেই সাজিয়েছে সে বাসর। বাসর? আজকে এই বাসরাতে তোর অবস্থা আমি এমন করব না, তুই টেরটা পাবি। মৌরি কি চিজ। মনে মনে শয়তানি হাসি দিয়ে দুধের গ্লাসটা বেডসাইড টেবিলের উপর রাখলাম। আজকে হবে মজা। হা হা হা। সূর্য ঘরে ঢুকলেন, হাতে একটা বাঁশের বেত। সেটা দেখে আমি আটকে উঠলাম। সর্বনাশ, এই ছেলের হাতে এই জিনিস কেন? মারবে নাকি? শেষ পর্যন্ত বাসরাতে বরের হাতে মায়ের। সারা জীবনে কি কম পিটানো পিটাইছে, আজকেও মারবে? সকালে তো থাপড় দিল। মা গো মা, এই জন্যই বলছিলাম আমি বিয়ে করতাম না। কিন্তু কেউ আমার কথা শুনল না। আতঙ্কে শিউরে উঠলাম যেন। ভ্যাবলাক্রান্ত হাসি দিয়ে বললাম, সূর্য ভাই, হাতে ব্যাত নিয়েছেন কেন? নৈশ বিদ্যালয়ে পড়াতে গিয়েছিলেন নাকি? যাইনি, তবে যাব এখন। তোর ক্লাস নিব। বাসরাতে কি স্বামী স্ত্রীর ক্লাস নেই ভাই? এটা কোনো কথা? মেকি হাসি দিলাম। বাসরাত? বাহ, ভূতের মুখে রাম নাম। ওপস, সরি, পেতনির মুখে রাম নাম। ঘটনা কি রে? বলেই হঠাৎ করে কাছে এগিয়ে এলো আমার। আমি ভয়ে পিছিয়ে গিয়ে বুকে থুতু ছিটালাম। ঢোক গেলে বললাম, এমন করে আগাচ্ছেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? তেমন কিছু না। সমস্যা শুধু আমার বউকে নিয়ে। সে বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছিল কি না। খাইছে আমারে। এই পোলাই দেখি সে কথা এখনো মনে রাখছে। এখন তাহলে কি উপায়? ভীত মুখে তার দিকে তাকাতে দেখলাম মুচকি মুচকি হাসে। এই হাসির মানে আমি জানি। মানে হলো আমার কপালে দুঃখ আছে, বহুত দুঃখ। একটা ফিচেল হাসি দিয়ে বললাম, ইয়ে সূর্য ভাই, আসলে হয়েছিল কি, তখন আমি আগে ভাই রাখা বন্ধ কর। বাঘের মতো গলা। যদিও আমি এই বাঘের গলায় কোনোদিন হুঙ্কার ছেড়ে কথা বলতে শুনিনি, তবু এই গলাকে বাঘের কণ্ঠই বলা যায়। বুকে সাহস জুগিয়ে বললাম, ভাই ডাকবো না তো কি জান ডাকবো? ঠিক আছে, আপনি মায়ের না দিলে তাই ডাকবো। আসলে তখন আমি, ইয়ে মানে, তখন শ্যাম্পু কিনতে গিয়েছিলাম। বুঝেনি তো, জীবনে একবার বিয়ে করব, চুলে শ্যাম্পু না দিলে হয়, তাই আর কি। তখন ভয়ে বলতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা শ্যাম্পু কিনতে রিক্সায় চড়ে কই যাচ্ছিলি তুই? কোন রেয়ার শ্যাম্পু ইউজ করিস যে তুই মোড়ের দোকানে সেটা পাওয়া যায় না? সূর্য ভাই ঠিকই বলে, আই অ্যাম এ ডাফার। একটা মানানসই মিথ্যেও যদি বলতে পারতাম। উফ, দুঃখের ঠেলায় ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম। আপনি আমাকে মারবেন সূর্য ভাই? বাসরাতে বউ পিটাবেন? তারপর হঠাৎ কি যেন মনে হতে বললাম, ঠিক আছে, মারেন, সমস্যা নাই। বিয়ে তো হয়ে গেছে। তো কাল সকালে আমি কোতোয়ালি থানায় মামলা দিব। বলবো আপনি নারী নির্যাতন করেন, বউ পিটান। তখন যদি পুলিশ আপনার কোমরে দড়ি বেঁধে থানায় না নিয়ে যায় তো? আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না,
যা সত্যি তাই বলছি, মেরেই দেখেন না কেন। এতদিন মার কাছে বিচার দিয়েছি, লাভ হয়নি। এখন সরকারের কাছে বিচার দেব, দেখে নিয়েন। হাসির মতো এত প্যাক প্যাক করিস না তো, পাঁচফোড়ন। যা বলছি তাই কর, কান ধরে 100 বার উঠবস কর। নে, ফটাফট শুরু কর। সূর্য ভাই, করুণ সুরে ডাকলাম। ভাই ডাকা বন্ধ করতে বলেছি। কি করি কি করি করতে করতে হঠাৎ দুধের গ্লাসটার কথা মনে হলো। সুর বদলে রোমান্টিক রোমান্টিক মোড নিয়ে এক পা দুপা এগোলাম। সে ততক্ষণে বিছানায় পায়ের উপর পাতলে বসিয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে গেছে। আমি এগিয়ে যেতেই বলল, কি রে, শুরু কর। আমি পাত্তা দিলাম না। রোমান্টিক ভঙ্গিতে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালাম। সে ফোন রেখে ভ্রু কুঁচকে তাকালো। আমি কিছু না বলে পাঞ্জাবির কলারে আঁকিবুকি শুরু করলাম। দুষ্ট হেসে বললাম, আজকে রাতে কি কান ধরাটা মানায় বলেন তো? আজ রাতে তো আজ রাতে কি করে, কি করে সেটা পরে বলছি, আগে এটা খান তো। বলে টেবিল থেকে গ্লাসটা তুলে হাতে ধরিয়ে দিলাম। সে সন্ধিহান চোখে চেয়ে বলল, এত সোহাগ? এখানে সোহাগের কি দেখলেন আপনি? আমাকে এটা দিতে বলেছে দেখেই তো দিলাম। তাছাড়াও আপনি খুব ক্লান্ত, এই সময় এই দুধটা খেলে আপনার ভালো লাগবে। বিয়ের জন্য কত পরিশ্রম গেছে না। নিন, ধরুন। এটা কে দিয়েছে? আমার শাশুড়ি আম্মা। আম্মু দিয়েছে? তাহলে ঠিক আছে, খাওয়া যায়। কিন্তু তোর হাত দিয়ে? তাহলে অসম্ভব। গ্লাসটায় ঠোঁট ছুঁয়েও শেষ পর্যন্ত খেলো না। হুট করে আমাকে টেনে ধরে বলল, আমি তো ক্লান্ত নই পাঁচফোড়ন, ক্লান্ত তো তুই। আফটার অল বিয়ের দিনে পালিয়েছিলি, আবার জোর করে ধরে এনেছি। সাজগোজ করেছিস, যত ধকল সব তো তোর ওপর দিয়ে গেছে। এই নে, এটা তুই খা। বলে আমার মুখ টিপে ধরে খাইয়ে দেওয়ার প্রয়াস চালালো। আমি ছিটকে সরিয়ে গিয়ে বললাম, না, আমি খাবো না। আপনি জানেন না, আমি ওইসব খাই না। সে সন্ধিহান চোখে তাকাতে বললাম, না মানে আমার বমি পায়। হি হি। আপনি খান না? আরে খা তো, একদিন থেলে কিছুই হয় না। এদিকে আয়, কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছি। আয় আয়। এই না। আমি দূরে সরে যাওয়ার চেষ্টা করলেই আমাকে হ্যাচকা টান দিয়ে ধরে ফেল সে। হাত দুটো পেছনে মোড়ে ধরে বলল, আমি তো তোকে খাওয়াবই পাঁচফোড়ন, হা কর তাড়াতাড়ি। খুব জোরে ধমকে উঠল। আমি ভয়ে কেঁপে উঠলেও মুখ খুললাম না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, বল, কি মিশিয়েছি সেখানে? একদম কথা ঘোরাবি না, তাহলে জামাল গোটা। কি? আমি চুপ করে রইলাম। সেও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ ডেভিল স্মাইল দিয়ে বলল, আমি আগেই সন্দেহ করেছিলাম। তুই যে ঠিক কেমন সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। হা হা হা। এখন তুই এই দুধ তুই খাবি, তোকেই খাওয়াবো আমি। বলে আমাকে চেপে ধরলেই আমি আটকে উঠলাম। পড়েছি এখন মাইনকার চিপায়। বের তো হতেই পারছি না, উল্টো প্যাচ লাগাচ্ছি বেশি বেশি করে। অসহায় গলায় বললাম, প্লিজ, এবারের মতো ছেড়ে দিন। ওই জিনিস খেলে আজকের আমার ঘুম হবে না। বাথরুম দৌড়াতে দৌড়াতে আমার ঘুম হারাম হয়ে যাবে। প্লিজ, এবার মাফ করেন। আমি তো সেটাই চাই। নে, হা কর। আমি সত্যিই খুব ক্লান্ত সূর্য ভাই, একটু ঘুমাতে চাচ্ছি। আজকের মতো ছেড়ে দিন, প্লিজ। আমার সকরুণ চেহারা দেখে হয়তো মায়া হলো বট্টার। গ্লাসটা রেখে দিয়ে বলল, ঠিক আছে ঘুমা। আমি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে খুব বেলা করে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি ঘরে সূর্য ভাই নেই। কিরকম খারাপের খারাপ। বিয়ে টিয়ে করে পরদিন সকালে বউকে রেখে চলে গেছে। শালা, বিয়ে করেছিস কোন দুঃখে? যদি বউকে সাথে করে বাড়ির সবার সামনে না যেতে পারিস। মনে মনে ফুঁসতে ফুঁসতে আগের শাড়িটা বদলে নতুন আরেকটা শাড়ি পরে নিলাম। মাথায় এক হাত ঘোমটা টেনে নববধূ স্টাইলে লজ্জা লজ্জা ভাব করে নিচে গেলাম। এমন নয় যে আমি এ বাড়ি চিনি না, চিনি, খুব ভালো করে চিনি। বাড়িটা প্রতিটা কোণায় আমার চেনা। তবুও নতুন বউ বলে একটা কথা আছে না, তাই লাজুক লাজুক ভাব করে রান্নাঘরের দিকে এগিয়ে অন্তরান্টির ঘা ঘেঁষে দাঁড়ালাম। আশেপাশে সবাই আমার পরিচিত, তাও একেবারে অপরিচিতদের মতো আড়ষ্ট হয়েই থাকলাম। অন্তু আন্টি মানে সূর্য ভাইয়ের মা আমাকে আসতে দেখে বললেন, কি রে, তুই এখন রান্নাঘরে কি করছিস? না মানে এমনি। মায়ের বাড়ি থাকতে তো কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও যাসনি। বিয়ে হতে না হতেই শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকেছিস যে। শোন, আমার সাথে পাকামো করবি না। আগেও তুই এই বাড়ির মেয়ে ছিলি, এখনো থাকবি। তাই চুপচাপ দাঁড়িয়ে না থেকে রুদবার কাছে যা, গল্প করগে। আমি ভদ্র মেয়ের মতো রুদবার কাছে গিয়ে থাকলাম। সেদিন সারাদিন রুদবার কাছেই থাকলাম। খাটাসটার সাথে দেখা হয়নি। রাতের বেলা ঘুমানোর জন্য যখন রুমে ঢুকলাম, তখন সেখানে কেউ নেই। সূর্য বাড়িতেই আছে, নিশ্চয়ই চিলে কোঠায়। কিন্তু আমি কি সেখানে যাব?
ধীর পায়ে হেঁটে ছাদে উঠে দেখি সে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে, চুপচাপ নিশ্চুপ। আমি চুপি চুপি গিয়ে পেছনে দাঁড়ালাম। মজা করে বললাম, আপনার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে সূর্য ভাই? এখন বুঝি এই বিয়েটা করার জন্য আফসোস হচ্ছে? সে আমার দিকে করুণ চোখে তাকালো। হুট করে আমার হাত টেনে ধরে বলল, ভালোবাসি মৌ পাখি, তোকে আমি খুব ভালোবাসি। কিন্তু তুই বুঝিস না। কেন আমি তোকে বিরক্ত করি, কেন এত জ্বালাই, কেন এত রাগারাগি করি, সেসব কিচ্ছুটি তুই জানিস না। কারণ তুই আমাকে বুঝিস না, বোঝার চেষ্টা করিস না। কিন্তু আজ থেকে তুই আমাকে বুঝবি, আমাকে আমার মতোই ভালোবাসবি। শেষ কথাগুলো কেমন যেন জোর দিয়ে বলল। শুনেই হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল আমার। খিটমিট করে বললাম, যদি তা না হয়? রাগে গজগজ করতে করতে প্রশ্ন ছুলাম আমি। এহ, ভালোবাসা দেখাচ্ছে, ঢং, যেন আমি কিচ্ছুটি বুঝি না। ওই বরটা যে চালাকি করে বিয়েটা করেছে, ঠিকই আমি বুঝেছি। এই বিয়েটা করেছে সে আমাকে অত্যাচারের জন্য, সারা জীবন জ্বালিয়েছে। আর বাকি জীবনটা যেন জ্বালাতে পারে, সেই জন্য এই বন্দোবস্ত। নয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে ব্যাটার অত্যাচার থেকে বেঁচে যাব না আমি? আর আমাকে না জ্বালালে এর পেটের ভাত হজম হবে? কখনো না। এসব হচ্ছে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। বুঝি আমি, সব বুঝি। হুঁ, হবে তো অবশ্যই। আর না হয়ে বা যাবে কোথায়? বিয়ে যেহেতু করেছিস, ভালো তুই আমাকেই বাসবি। থাকুন আপনি আপনার দিবার স্বপ্ন নিয়ে, আমি গেলাম ঘুমোতে। হুঁ, বলেই দেমাগ দেখিয়ে ঘরের ভেতর ঢুকলাম। যাই হোক, এর ঘরটা বেশ চমৎকার। গতকাল ঘরটা ভালো করে দেখা হয়ে ওঠেনি। বর পছন্দ না হোক, ঘর আমার খুব পছন্দ হয়েছে। বেটার রুচিবোধ আছে। পুরো রুমটাই বেশ পরিপাটি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, রুমের বেড সাইড টেবিলের পর আমার একটা সিঙ্গেল ছবি লাগানো। আমার কিশোরী বয়সের ছবি। বুঝলাম না, ছবিটা কি আজই লাগিয়েছে, না আগে? আগে কখনো এই ঘরে আমাকে ঢুকতে দেয়নি সূর্য, তাই জানি না। কিন্তু এটাতে কি প্রমাণ করতে চাইছে সত্যি সত্যি আবার ভালোবাসে নাকি আমাকে? ধুর, কি সব ভাবছি। এই ছেলে আর ভালোবাসা, তাই কি সম্ভব? এর মতো এগোস্টিক, অ্যারোগেন্ট ছেলেরা ভালোবাসতে জানে না কি? এরা জানে মানুষকে অত্যাচার করতে। ব্যাটা ব্রিটিশ। এরপরের দিনগুলো ঠিক আগের মতোই কেটে গেল। আগের মতো ঝগড়া মারামারি করে নিত্য নতুন বিষয় নিয়ে শুরু হলো ঝামেলা। এই তো সেদিন আমি ঘরের ভেতরে চুপ করে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন উদয় হলো সূর্যের। পেছন থেকে এসে আমার মাথায় গাঁটটা মেরে বলল, ঢেপসি মেয়ে, সারাদিন ঘরে বসে পোল্ট্রি মুরগির মতো ঝিমাস, কাজকর্ম করতে পারিস না? কি বললেন আপনি? আমি পোল্ট্রি মুরগি? আমি ঢেপসি? ভুল কিছু বলেছি নাকি? সারাদিন ঘরে বসে থাকিস, ওদিকে আমার মা সারাদিন রান্নাঘরে কাজ করতে ব্যস্ত। রাখতে না পারিস? হেল্প তো করতে পারিস। আপনি কি আমাকে দিয়ে কাজ করানোর জন্য বিয়ে করেছেন? না। তে কি তোকে বসে রাখার জন্য? ও, এবার বুঝেছি, সব বুঝছি। শালা খাটাসের খাটাস, এই ছিল তোর মনে? মন খারাপ করে বললাম, অন্তু আন্টি নিজে আমাকে নিষেধ করেছে, তাই জানি। সে তো নিষেধ করবেই, কিন্তু তোর কমন সেন্স নেই? নিজে থেকে কিছু করতে পারিস না? রাগে খিটমিট করতে করতে ঘর থেকে বেরিয়ে চলে এলাম। বিয়ের পর অভিমান করে আর আমাদের বাসায় জানি। যদিও তারা এসেছিল, কিন্তু আমি সাথে জানি। দু একটা কথা বললেও মন খুলে কথা বলার হয়নি। এখন ছাদ থেকে প্রায় মায়ের সাথে দেখা হয়। বাড়ির উঠানে বাবার মা দুজনেই প্রায় দেখি, কিন্তু কথা বলি না। তারা আমার সাথে এমনটা না করলে তো পারত। ভাবতে মন খারাপ হয়। কিন্তু সে মন খারাপও বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। সূর্যদি গ্রেট। খাটাস হুটহাট এসে ঝগড়া লাগিয়ে দেয়। বিয়ের পর ঝগড়াটা বেড়ে গেছে চক্রবৃদ্ধি হারে। সেদিন যে গাঞ্জা খেয়ে ভালোবাসার কথা বলেছিল সেটা আমি ড্যাম শিওর। নয়তো এরপর তার মুখে আর প্রেমের বলে আওড়াতে দেখিনি। যখনই দেখা হয় তখনই শুধু ঝগড়া, তা আবার খুব ক্ষুদ্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। আর বেশি কিছু বললে ধুমধাম মারামারি শুরু করে। আমিও যে ছাড় দেই না তা নয়। আমাকে একটা মারলে আমি তিনটা মারি। বিয়ের কয়েকদিন পরেই সূর্য নামক মানুষটা হাত ধরে ইউকের উদ্দেশ্যে পাড়ি জমালাম আমি। বাবা মা, পরিবার পরিজন সবকিছু ছেড়ে ছুড়ে এসে পড়লাম অচেনা অচেনা এক রাজ্যে, যেখানকার মানুষগুলো আমার অপরিচিত, এমনকি স্বজাতীয় নয়। কি যে কষ্ট হয়েছিল মানিয়ে নিতে। চলে আসার দিনেও অভিমানে কথা বলতে চাইনি বাবা মায়ের সাথে। বাবার কাছে ডেকে বলেছিলেন, আমি জানি এই বিয়েটার জন্য তুই আমাদের ওপর রাগ করে আছোস, বিয়েটা মন থেকে মানতে পারোনি। তারপর আমি বলবো, বিয়েটা মেনে নাও। তুমি আর সূর্য দুজন দুজনকে ছোটবেলা থেকেই চেনো। একজন আরেকজনের সম্পর্কে অনেক কিছুই জানো। তোমার বিয়েটা যদি আমি অন্য কোথাও দিতাম, তুমি তখন এতটা স্বাভাবিক থাকতে পারতে না, যতটা না এখন আছো।
আমার ধারণা আমি বিয়েটা দিয়ে অবশ্যই ভুল করিনি। সেটা তুমি আজ না স্বীকার করলেও একদিন করবে। সেটা সময়ের অপেক্ষা। আমি সবসময় দোয়া করব তোমাদের সুখের জন্য। ভালো থেকো। এখনকার স্থানীয় কারো সাথে কথা বলতে হলে ইংরেজির আশ্রয় নিতে হতো। যার সাথে কথা বলি, যেটা বলি সব ইংরেজিতে। আমার প্রিয় বাংলার ঠাঁই নেই কোথাও। এখানে এসে এই ভাষার কষ্টটা অনুধাবন করলাম খুব। বুঝলাম মাতৃভাষার মজাটা ঠিক কতখানি। তাই এখানে এসে পারতপক্ষে বাইরের কারোর সাথে কথা বলতাম না আমি। সারাদিন চুপচাপ একলা একলা হয়ে থাকতাম। আমার স্বভাব তোই ঘরকুনো। চিরজীবন ঘরে বসে থেকে উপন্যাসের পাতায় মুখ গুজে দেওয়া সেই আমিটাও এই সুদূর প্রবাসে বই পড়তে ভুলে গেলাম। সারাদিন অ্যাপার্টমেন্টের নিজের ব্যক্তিগত রুমের জানালায় মাথা এলিয়ে দিয়ে বসে থাকি। এদিকে বাংলা উপন্যাসেও খোঁজ খুব একটা নেই। আসার সময় লাগেজ ভর্তি করে যতগুলো বই এনেছি সেগুলোই সম্বল। পড়তে হলে ইংরেজি নোবেল পড়তে হয়। কি যে খারাপ লাগে না আমার। তবে অবাক করার বিষয় হলো, আমাকে এই দেশে আনার পর আমার প্রতি ব্যবহার বদলে গেল সূর্যের। যে ছেলেটা আমাকে সবসময় বিরক্ত করত, কারণে অকারণে খোঁচাতো, সেই ছেলেটাই হুট করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। সারাদিন কারো সাথে কথা না বলতে পেরে যে খারাপটা আমার লাগতো, সেগুলো মেটানোর জন্যই তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকতাম। কখন সে আসবে, কখন কিছু বলবে, আমার প্রতি উত্তর করবে। কিন্তু সে যেন কোনো কিছুতেই কোনো কথা বলতো না। আগের যে মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো করতাম, চুল টানাটানি, মারামারি করতাম, সেগুলোর কিছুই আর হতো না। সে ব্যস্ততার দোহাই দেখাতো, নাকি আমাকে শাস্তি দিবার চেষ্টা করতো জানি না। একসময় অতিষ্ঠ হয়ে উঠলাম আমি। একদিন রাতে চরম একটা ঝগড়া করার প্রস্তুতি নিয়ে জেগে রইলাম অনেকক্ষণ। রাত 12টার দিকে সূর্য এলেন। আমাকে এত রাতে জেগে থাকতে দেখে খানিক চমকালেন। আমি সাধারণত এত রাত জাগি না, 10:30টার মধ্যেই ঘুমিয়ে যাই। তাই সে রাত করে এলে দেখা হওয়ার সুযোগও থাকে না। কিন্তু তারপরে যেন কিছুই বললেন না। চুপচাপ ফ্রেশ হতে চলে গেলেন। আমাকে অপেক্ষা করছে দেখে রাগে গা জ্বলে উঠল আমার। উনি বেরোতেই তড়াক করে সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বললাম, সমস্যা কি আপনার? মানে? ভ্রুকুচকে ফেলো সে। মানে হলো, আপনার সমস্যা কি? কি চাইছেন কি আপনি? কেন এমন করছেন? রাগে চিৎকার করে উঠলাম আমি। কি করছি আমি? আশ্চর্য! পাঁচফোড়ন ক্লিয়ার করে বলতো, অ্যাকচুয়ালি তুই কি বলতে চাইছিস? পাঁচফোড়ন, এই নামটা যেন বহুদিন পর শুনলাম। অদ্ভুতভাবে আজ এটা শুনে রাগ হলো না। পরিচিত কিছুর সংস্পর্শে এসে মন যেন অজানা আনন্দে আনন্দিত হলো। তবুও ক্ষেপে উঠে বললাম, ন্যাকা, যেন কিচ্ছুটি বুঝে না। দেখুন, আমার সঙ্গে আলগা ঢং দেখাবেন না। যা বলার ক্লিয়ারলি বলবেন। বলেন, আপনার সমস্যাটা কি? কেন আপনি আমার সাথে কথা বলেন না? কেন একই অ্যাপার্টমেন্টেও থেকেও আমরা দুজন দুই গ্রহের প্রাণীর মতো বিচ্ছিন্ন? বলেন, কেন? কেন কেন কেন? কথা বলতে বলতে কখন যে তার শার্টের কলার চেপে ধরেছি সে হুঁশ নেই। সে বোধ হয় হঠাৎ এমন আচরণ দেখে অবাকই হলো। ভ্রু কুঁচকে বলল, তুই কি কখনো আমার সাথে কথা বলতে চেয়েছিলি? জি, আমি বলবো। না, বলিনি। প্রত্যেকটা দিন আপনার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকি আমি। অপেক্ষায় থাকি কখন আসবেন। আর আপনি আসেন তো মেলা রাত করে, কথাও বলেন না। অভিমানে গলা ধরে আসতে লাগলো আমার। হুট করে কোথা থেকে যে এই আবেগ নামক বস্তুটা চলে এলো কে জানে। মনকে সামাল দিতে না পেরে অভিমানে জলকণা কপল বেয়ে ঝরে পড়ল। কান্নায় গাল ভিজিয়ে নাক টেনে সরিলাম সামনে থেকে। যে ভয়ঙ্কর ঝগড়া করার প্রস্তুতি নিয়েছিলাম সব নস্যাৎ হয়ে গেছে। যেভাবে কান্নার বেগ বাড়ছে, তাতে আর কিছুক্ষণের সামনে থাকলেই হেঁচকে উঠে যাবে আমার। ছোটবেলা থেকে নিজের অশ্রু আর আবেগ, এই দুটো নিয়ন্ত্রণে আমি খুব অপ্ট। একবার কোনো কারণে কান্না শুরু হলে থামতেই চায় না। আমি ক্রমাগত রোদন থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। বা হাতে চোখ মুছে হাঁটা ধরেছি রুমের দিকে। এখন আর পিছনে ফিরবো না আমি, একটুও না। রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দিলাম আমি। না, ছিটকিনি লাগাইনি, সে অভ্যাস নেই। ফলশ্রুতিতে দরজাটা দুম করে শব্দ করে আবারও ফিরে এলো। কান্না থেমে গিয়ে রাগ উঠল খুব। আবারও জোরে ধাক্কা মারতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। দরজাটা না লেগে উল্টো ক্যাচ ক্যাচ করতে করতে ফিরে এলো। মাথার ভেতর ক্রোধের অনল তখন দাউ দাউ করছে। ইচ্ছে করছে এই দরজাটা খুলে আছাড় মেরে ভেঙে ফেলি। কিন্তু দরজা না ভেঙে ছিটকিনেই লাগিয়ে দিলে যে ঝামেলা শেষ হয়ে যায়, সে বুদ্ধি তখন আর নেই। পরপর দুবার শব্দ শুনে সূর্য বললেন, দরজাটা ভাঙতে যাচ্ছিস নাকি? এমন করে বাড়ি দিচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে ফেলবো আমি। ভেঙে ফেলবো এই দরজা।
এই অ্যাপার্টমেন্ট, এই বিল্ডিং অ্যান্ড আপনাকে ভেঙে চুরমার করে দেব বলেই দরজার ওপর আরও একটা বাড়ি দিয়ে চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। মেজাজ খারাপ খুব, গায়ে আগুন জ্বলছে যেন, সারা শরীরে রাগ চিরবির করে উঠছে। সূর্য নামের ফালতু ছেলেটাকে তুলে আছাড় মারতে মন চাইছে। সবের ষড়যন্ত্র। ইচ্ছে করে বিয়ে করে এখানে এনে ফেলেছে আমাকে, যেন তিলে তিলে নিঃশেষ হয়ে যায়, মারা যায় আমি। নিজে কথা বলবে না, আবার কথা বলতে চাইলে ঢং করবে। রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল অনেকটা সময়। আমি নিশ্চুপ হয়ে বিছানার সাথে লেপ্টে আছি। ঘুম ধরা দেয়নি চোখের পাতায়। তাই নীরব, নিস্তব্ধ, নিঝুম নিশুতি রাতের আধারে অক্ষিগোলকের মণিটা সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে। খানিকক্ষণ পর পর পাশ বদলাচ্ছি, তবু অবস্থার পরিবর্তন নেই। একসময় ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ করলাম। চিত হয়ে শুয়ে মনে মনে ফিবোনাকির সংখ্যা নিয়ে ভাবতে শুরু করলাম। এটা একটা ঘুমানোর টেকনিক। মনে মনে কোনো সংখ্যা নিয়ে হিসেব কষতে শুরু করলে খুব দ্রুতই মস্তিষ্ক ক্লান্ত হয়ে আসে। অবসাদ নেমে আসে শরীরে, আর মানুষ ঘুমিয়ে পড়ে। আর ম্যাথে একটু কাঁচা বলে ম্যাথ সংক্রান্ত যে কোনো কিছু ভাবলেই আমার ঘুম পায়। কিন্তু আজকে আমার দ্বারা সেটাও সম্ভব হলো না। একের পর এক ট্রিক পাল্টাচ্ছি, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে আরেকটা, কিন্তু ঘুম ধরা দিচ্ছে না। হঠাৎ অনুভব করলাম অন্ধকারের ভেতরে নিঃশব্দে কে যেন ঘরে ঢুকছে আমার। এত রাতে কে ঢুকতে পারে, সেটা ভেবেও শিরে উঠলাম আমি। এই দমবন্ধ ফ্ল্যাটে কখনো চোর জাতীয় লোকের অনুপ্রবেশ ঘটা সম্ভব নয়। আসলে সূর্যই আসবেন, কিন্তু সে কখনোই এ ঘরে পা ফেলবে না। কারণ এ বাসায় এভাবেই আমরা থাকি, দুইজন দুই দ্বীপের বাসিন্দা হয়ে। তার রুমের আশেপাশে আমি যাই না, আর আমার রুমের আশেপাশে সে আসে না। তাহলে আজ হঠাৎ হুট করেই খুব ভয় পেয়ে গেলাম। মোটামুটি ভীরু স্বভাবের মেয়ে আমি, তাই এই মুহূর্তে এমনই যেন ভয়ে ছিটকে গেলাম। সূর্য ভাই এগিয়ে এসে আমার বিছানার কাছে হাঁটু মেরে বসলেন। তারপর বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ পেলাম না। ভয়ে চুপ করে শুয়ে থাকলাম। সে কিছু না বলে হঠাৎ করে আমার খুব কাছে চলে এলো। হাতের আলতো ছোঁয়ায় ছুঁয়ে দিতে লাগলো আমার মুখশ্রী। খুব সংগোপনে একটা ঢোক গিলে ফেললাম। কি করতে চাইছে কি সে? হুট করে আরেকটা কাণ্ড করল সে। মুখের কাছে মুখ নামিয়ে এনে টুপ করে চুমইকে দিল ললাটে। আমি এবার সত্যি কেঁপে উঠলাম। অন্ধকারের ব্যাপারটা তার দৃষ্টিগোচর হলো কিনা জানি না, তবে সে মুচকি হাসলো বুঝতে পারলাম। হাসির মৃদু একটা শব্দ কানে এসে বাজলো আমার। সে আরো কিছুক্ষণ বসে থেকে আমার লম্বা লম্বা চুলগুলো নিয়ে এলোমেলো করতে লাগলো। চুলে নিয়ে মুখের উপর দিয়ে আবার সরিয়ে নিয়ে শুরু করলো খেলা। এবার সত্যি বিরক্ত হলাম। করছে কি এ? সমস্যা কি? জিনটিন কিছু ধরছে নাকি? আজব। তুমুল বিরক্তি নিয়ে ঘুমিয়ে গেলাম। সে তারপর কখন ঘর থেকে চলে গেছে জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো অ্যাপার্টমেন্ট ফাঁকা। সূর্য অনেক আগেই অফিসে চলে গেছে। এলোমেলো মন নিয়ে হেলতে দুলতে নাস্তা সারলাম। রুমে গিয়ে বসেছি। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ল। সূর্য কাল রাতে সত্যি সত্যি অদ্ভুত ব্যবহার করেছিল, যেটা সে আগে কখনো করেনি। কি যেন ভেবে বিছানা থেকে নামলাম। ধীর পায়ে হেঁটে তার ঘরের সামনে এলাম। দরজাটা আলগা করে বন্ধ করে রাখা। সে ঘরে না থাকলেও এটা এভাবেই থাকে। আমি কখনোই তার ঘরের আশেপাশে আসি না। ঢোকা তো দূর। আলতো হাতে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর পারফিউমের মিষ্টি গন্ধ মম করছে। স্বাভাবিকভাবে আমার মস্তিষ্কে একটা কথাই ঘুরল। এই ছেলে কি গোসল করে না? এত পারফিউম ব্যবহার করে কেন? আজব। আমি মেয়ে হয়ে পারফিউম ইউজ করি না। আর সে? যত সব ঢং। মেয়ে পটানোর কত কায়দা ছেলেদের। বিছানার উপর পড়ে আছে একটা ডায়েরি, বালিশের পাশে যত্নে রাখা। আমি কৌতূহল হয়ে ডায়েরিটা হাতে নিলাম। কালো রঙের একটা ডায়েরি। কাভার পেজ উল্টাতেই ভেসে উঠল সূর্যে লেখা, তুমি আমার অব্যক্ত অনুভূতি, মৌপাখি। নিচে তার সিগনেচার। আমি অবাক হয়ে পৃষ্ঠা উল্টালাম। একটার পর একটা পৃষ্ঠা। লেখায় লেখায় পূর্ণ সেসব। তুই এত কেন জেদি মৌপাখি? এত জেদার, এত কেন রাগ তোর? তোর এই রাগে যে আমার সর্বনাশ হয়েছে, জানিস তুই? সেই ছোট্টবেলা থেকে তোর এই রাগ আর জেদ দেখে দেখে আমি দুর্বল হয়েছি তোর প্রতি। তুই জানিস, তোর অভ্যাস, তোর ঝগড়াটে আচরণ, প্রতিবাদী ভাবনা, রাগে লাল হওয়া মুখ, ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি, আনন্দে উচ্ছ্বসিত হওয়া চেহারা আমাকে কতটা টানে। তুই জানিস আমি কেন তোকে এত জ্বালাই, কেন এত চোখে চোখে রাখি? কারণ আমি তোকে ভালোবাসি। যখন বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকে আমি তোকে ভালোবাসি। কিন্তু কোনোদিন বলিনি। আমি চাইনি তোর অবুঝ বয়সেই তোকে আমার ভালোবাসার শিকল পরিয়ে বন্দি করে ফেলতে। তোকে ছেড়েছি তোর মতো করে, যেন কোনো ভুল করে না ফেলিস। তাই সবসময় তোকে নজরে নজরে রাখতাম। ভেবেছিলাম কোনো একটা সময় এসে তোকে আমার মনের কথা বলবো,
কিন্তু আমার ভালোবাসার কথা জানানোর আগেই তুই বদলে গেলি। সম্পর্কগুলো বদলে গেল। তুই আগের থেকেও বেশি রাগী, একগুঁয়ে আর জেদি হয়ে উঠলি, উচ্ছৃঙ্খল হয়ে উঠলি। তোকে শাসন করলাম, তুই শোষণ হিসেবে দূরে সরে গেলি আমার। জানিস তখন তোর ওই অবহেলাটা আমার জন্য কতটা যন্ত্রণাময় হয়ে উঠেছিল, কতটা পোড়াতো তোর ঘৃণাটা। আমি জানতাম তোর দোষ ছিল না, কিন্তু তোকে ভালোবাসতাম বলেই তোর দ্বারা কোনো ভুল হয়ে যাক সেটা চাইনি। মিথ্যে বলে আটকে ফেলেছিলাম তোকে। সময় বদলালো, সম্পর্কটাও আগের মতো হয়ে উঠল। আমি নিজেকে প্রস্তুত করতে লাগলাম তোকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার জন্য। সারপ্রাইজ প্ল্যানিং করলাম, কিন্তু মাঝখান থেকে কোথা থেকে যেন উদয় হলো অর্ণবের। সেদিন তোর ভার্সিটিতে যেতেই কানে আসলো তোদের প্রেম কাহিনী। রাগে শরীর জ্বলে উঠল। আমার ভালোবাসা কেন আমার না হয়ে অন্য কারো হবে? তোকে ডেকে সাবধান করলাম, অর্ণবকে বেনানে চিঠি দিলাম, তোরা যেন পাত্তাই দিলি না। রাগে আরো বেশি ক্ষেপে গেলাম। সেদিন হকি স্টিক দিয়ে গিয়েছিলাম অর্ণবকে সামান্য ভয় দেখাতে। ব্যাটার সাহস বোধ হয় একটু বেশি ছিল। তোর মতোই ঘাড়তেরা জাতের। সোজা কথার উল্টা মিনিং করলো। খেপে টেপে গিয়ে দিলাম ঠ্যাঙের ওপর একটা বাড়ি। কে জানতো তাতে ওর পা ভেঙে যাবে। পা তো ভাঙল, সাথে সাথে ছেলের সাহসও গেল হারিয়ে। ভয়ে ছিটি গিয়ে বলল, সরি ভাই, মাফ করে দেন। তখন ওর মুখ থেকে কি যে হাসি পেয়েছিল আমার। যে ছেলে একটু আগে এত বড় বড় কথা বলল, তোকে কখনোই ছাড়বে না বলল, সেই ছেলে শুধু হকি স্টিকের একটা বাড়ি, জাস্ট একটা বাড়ি খেয়ে পোল্টি খেলো। পাঁচফোড়ন, তুই আমাকে পোল্টিবাজ বলিস, কিন্তু তোর সেই প্রেমে পড়ে যে কিনা পোল্টিবাজ সেটা আমি বুঝেছিলাম। হা হা হা। এরপর ভাবলাম তোকে একটা শিক্ষা দেওয়া দরকার, কিন্তু কিভাবে করব ভেবে পেলাম না। এর মধ্যে বাড়িতে তুই বিয়ের বায়না লাগিয়ে দিয়েছিস। একের ওপর তোর মেজাজ খারাপ, তার উপর তখন আমি কি করতাম বলতো? তাই রাগে জিতে বিয়েটা করেই ফেললাম। আমার বাড়িসহ তোর বাড়ির সবাইকে বললাম আমরা প্রেম করছি। আমাদের বাসায় এই নিয়ে কোনো কথাই হলো না। সবাই বিশ্বাস করে নিল, কিন্তু বিশ্বাস করলো না আন্টি। আমি তাকে যতটা বোকা ভেবেছিলাম, সে কিন্তু আদৌ বোকা নয়। সবসময় তোর নামে নালিশ করলে সে নির্দ্বিধায় সব বিশ্বাস করত, কিন্তু এখানে এসেই করলো না। আন্টি ঠিক বুঝেছিল আমার মিথ্যেটা। আমাকে একলা ডেকে জিজ্ঞেস করেছিল ঘটনাটা। আমি বাধ্য হয়ে সবটা স্বীকার করেছি, সাথে একটা মিথ্যেও বলেছি। অর্ণব নামে একটা বাজে ছেলের সাথে তোর দীর্ঘদিনের রিলেশন। তোর যদি এখনই বিয়ে না দেয়, তাহলে বড় রকমের অঘটন ঘটিয়ে ফেলতে পারিস। শত হোক মেয়ের মা বলে কথা। যতই বুদ্ধিমতী হোক, আন্টিও এই ব্যাপারটায় ভয়ে শঙ্কিত ছিলেন, তাই আর কথা বাড়াননি। আমার সাথেই তোর বিয়েটা হয়ে গেল। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে না বললেও আমি জানি। অথচ তুই ভাঙবি তবু মচকাবি না। তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনবো বলে তোকে এতদিন ধরে এমন ঘরবন্দি করে রেখেছিলাম, আটকে রেখেছিলাম আমার কাছে। ইচ্ছে করে তোর সাথে কথা বলিনি, কষ্ট দিয়েছি। ভেবেছিলাম তাতে অন্তত তোর পরিবর্তন হবে, স্বেচ্ছায় কাছে আসবি তুই। অথচ তুই একা একা থেকেছিস, গুমড়ে গুমড়ে থেকেছিস, কিন্তু তবুও তুই আমার কাছে আসিসনি। আজ এতদিন পর যখন সেই পুরনো রূপে ফিরে গেলি, আমি ভাবলাম আমার এতদিনের সাধনা বোধহয় সত্যি হলো। বরাবরের মতো এবারও আমি ব্যর্থ। আমি জানি আমি খুব খারাপ, মৌপাখি, খুবই খারাপ। সেজন্য তুই আমাকে সহ্য করতে পারিস না। কিন্তু তারপরও তুই আমাকে ভালোবাসিস, তাই না? তাহলে কি ক্ষতি হয় সেই কথাটা মুখে স্বীকার করলে? কি হয় তোর একটু নরম হলে? কি হয় আমাকে একটু ভালোবাসলে? কি এমন ক্ষতি হয় তোর যদি ভালোবাসা পাই? আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। ডায়েরিটা পড়ে থমকে গেলাম। এসব কি লিখেছে সে? এসব আসলে সত্যি? সূর্য সত্যি সত্যি আমাকে ভালোবাসে? এমন চরম সত্যিটা জেনে সত্যি চমকে গেলাম। ডায়েরিটা আগের জায়গায় রেখে শূন্য মস্তিষ্ক নিয়ে ঘরে ফিরে এলাম। তবদা মেরে বসে রইলাম অনেকক্ষণ। বাকিটা সময় কিভাবে কেটে গেল জানি না। নিজের সাথে নিজের বোঝাপড়া করলাম। আমার সারাটা জীবনের হিসেব করে দেখলাম সেখানে সূর্য ভাইয়ের জায়গাটা ঠিক কোথায়। আমার প্রত্যেকটা গল্পে সে মিশে আছে, প্রতিটা ক্ষেত্রে। কখনো বকেছে, কখনো মেরেছে, শাসন করেছে, ভালো কি বেসেছে, কেয়ার নিয়েছে, যদিও সেটা ধমকের আড়ালে, কিন্তু নিয়েছে তো। এখন আমার কি করা উচিত? সবটা মেনে নেওয়া? আচ্ছা, আমিও কি তাকে ভালোবাসি না? এই যে এই নিস্তব্ধ একাকী সময়গুলো আমি একা একা বসে কাটাই, তখন আমি কার কথা ভাবি? সূর্যের কথা নয় কি? আগের দুষ্টু মিষ্টি ঝগড়াটের সম্পর্কটাকে মিস করি না আমি? চাই না যে সম্পর্কগুলো আগের মতো হোক, 100 বার চাই।
কারণটা কি? আমি কি তবে তাকে ভালোবাসি? দুপুর হয়ে এলো। জানালায় দাঁড়িয়ে দেখলাম আকাশ কালো মেঘে ঢাকা। বৃষ্টি হবে নিশ্চয়ই। সূর্য ফিরে এলো আজ খুব তাড়াতাড়ি, কিন্তু আমার আশেপাশেও এলো না। অবশ্য সে কখনোই আসে না। যাই হোক, তাকে আসতে দেখে কেমন উতলা হয়ে উঠল মন। গোসল সেরে সুন্দর একটা শাড়ি পরলাম, চোখে কাজল দিলাম, বেলকনি থেকে একটা গোলাপ ছিঁড়ে খোপায় গুজলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি সেজেগুজে তার ঘরের দরজায় এসে দাঁড়ালাম। ঘর ফাঁকা, সে এখানে নেই। আমি দৌড়ে গিয়ে বেলকনিতে দাঁড়ালাম। এটাকে ঠিক বেলকনি বলা যায় না, মিনি ছাদের মতো অনেকটা। অর্ধেক তার ছাদ আছে, অর্ধেকটা খোলামেলা। কাচের রেলিং দিয়েই ঘিরে রাখা বেলকনি। এক সাইডে কয়েকটা ট্রেস ক্যান্টিয়া, অক্স বেগোনিয়া, নীল রঙের মর্নিং গ্লোরি গাছ লাগানো। খুব সুন্দর গোছানো একটা বেলকনি। মানুষটার মতোই পরিপাটি, নির্মল, সুন্দর। সূর্য উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাদ এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। সে নিঃসব, নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার আকাশ পানে। হাত দুটো প্রসারিত করে ব্যালকনির রেলিংয়ে রাখা। আমি ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম তাকে। সে অবাক হলো, চমকালো। আমি পাত্তা দিলাম না। দুহাতে তার বলিষ্ঠ শরীরটা আঁকড়ে ধরে পিঠে মুখ গুজে দিয়ে বললাম, ভালোবাসি। সূর্য এক ঝটকায় পেছন ফিরে তাকালো। আমার দিকে তাকাতেই নিজের অজান্তেই চোখের কণা দিয়ে বয়ে গেল অশ্রুজল। সে অবিশ্বাসে অস্পষ্ট স্বরে বলল, কি বললি? ভালোবাসি। বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম। জানি না কেন কাঁদছি, তবুও কাঁদতে ভালো লাগছে। সে খানিকক্ষণ নিস্তব্ধ থেকে হঠাৎই জড়িয়ে ধরল আমায়। কারো আদরে ছোঁয়া পেয়ে আরো বেশি আহ্লাদে কান্না পেল আমার। হাউমাউ করে কেঁদে উঠে বললাম, আপনি মহা পল্টিবাজ সূর্য ভাই, মহা পল্টিবাজ, অসভ্য, অত্যাচারী ব্রিটিশ। আপনি জেনে বুঝে এতদিন ধরে আমাকে কষ্ট দিয়েছেন। আপনার নামে আমি মামলা দিব, জেলে দেব আপনাকে। আমার কঠিন হুঁশিয়ারি শুনে সে হাসল। হেসে আমার নাক টেনে দিয়ে বলল, ঠিক আছে দিস, আপত্তি নেই। তবে জেলে পাঠালে বরের সাথে তার বউকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিস। নয়তো বউ পাগলা বর আবার বইয়ের টানে হাজত থেকে পালাবে। বলেই হাসতে লাগলো সে। আমি লাজুক হেসে তার বুকের উপর মাথা এলিয়ে দিলাম। বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছি দুজনে। সে খেয়াল নেই। মৃদু গলায় বললাম, আপনি সত্যি আমায় ভালোবাসেন? জানি না, হয়তো হ্যাঁ। কেন বাসেন? তুমিময় গল্পগুলোতে তুমিকে ভালো না বাসলে সেটা গল্প হয় না। আমার গল্পটা যে পুরোটাই তুমিময়। তুমিময় আসক্তি, তুমিময় ঝগড়া, তুমিময় ভালোবাসা, তুমিময় প্রেম। গল্পটাই যখন তুমিময়, তখন সেই তুমিকে ভালো না বেশি থাকা যায়। তাই আমি এই তুমিকেই ভালোবাসি। প্রেমিকের কাব্যিক কথা আমার কোনো কালেই ভালো লাগতো না, কিন্তু আজ লাগলো। ভয়ঙ্করভাবে মন ছুঁয়ে গেল তার কথা। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কারণটা অবশ্য জানা নেই। সম্ভবত প্রেমের হাওয়া লাগলে সবারই এমন হয়। এমন মুগ্ধময় পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসলাম। টুপ করে চুমু খেয়ে বসলাম তার গালে। সে স্তম্ভিত চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর ভ্রুকুচকে বলল, তুই আজও ব্রাশ করিসনি? পাঁচফোড়ন, ছি, হাও নোংরা। আমি চমকালাম। এই রোমান্টিক ওয়েদারে, এই রোমান্টিক মোড টাইমেও কেউ এমন কথা বলতে পারে আমি জানতাম না। দাঁত দিয়ে জিভ কেটে বললাম, ইয়ে মানে, আপনাকে জিনি টিনে ধরল নাকি? সেই টেনশনে ব্রাশ করতে ভুলে গেছি। হি হি, সরি। তুই আমাকে ব্রাশ না করে চুমু খেয়ে ফেললি। ছি, তোর সরির আমি খেতা পড়ি। দুপুর হয়ে যাচ্ছে এখনো ব্রাশ করেনি। গ্যাদরা কোথাকার, যা ব্রাশ করে আয়। ছি ছি, আমার ভাবতেই বমি পাচ্ছে। ওয়াক ওয়াক। রাগে মুখ লাল হয়ে উঠল। সামান্য একটা ব্রাশ না করে চুমুর জন্য এত কথা? তোকে আর জীবনে চুমু খেলে বলিস? যত সব ফাউল। কোথায় খুশি হয়ে আরেকটা চুমু দেবে তা না, ন্যাকার ষষ্ঠী। কি হলো, এখনো যাচ্ছিস না কেন? ইস, তোর মুখের গন্ধে আমি বমি বমি পাচ্ছে। প্রেগনেন্ট মহিলা লাগছে নিজেকে। এই যা বলছি, যা। ভয়ঙ্কর রাগ নিয়ে ধূপধাপ পায়ে হেঁটে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। বেটা বদ, ব্রাশ খোঁজার জন্য ওয়াশরুমে যাচ্ছি, তখন শুনলাম সে চেঁচাচ্ছে, ইয়ে মানে পাঁচফোড়ন। শোন একটা কথা, ব্রাশ করে আমার ঘরে আসিস তো, একটা চুমু খাবো। আমি তো তোর মতো নোংরা না, ব্রাশ করা আছে। আসিস প্লিজ। কি সাবলীল তার ভঙ্গি, তবুও খোঁচা মারা। কিন্তু কথাটা কি ছিল? ভাবতেই লজ্জা লাগলো আমার। ইস, এত কেন লজ্জা লাগছে আমার? আড়ষ্ট হয়ে এগিয়েছি তখন আবারও শুনতে পেলাম, না আসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। কান ধরে লন্ডনের রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। বি কেয়ারফুল। ভয়ঙ্কর হুঁশিয়ারি। লজ্জায় দৌড়ে গিয়ে ঢুকলাম ওয়াশরুমে। আমি আর তার সামনে যাব না, একদমই না। তাতে যদি লন্ডনের রাস্তায় কান ধরে দাঁড় করাতে হয় হব, তবুও তার সামনে যাব না। অতপর
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। প্রেমে প্রেমে পূর্ণ হইয়া উঠিল তাহাদের আলয়। প্রিয়জনের ভালোবাসায় সিক্ত হওয়া কাটিয়ে গেল তাহাদের বাকি জীবন। সমাপ্ত।